নমস্কার। তা গতকাল ফাইনালি আমি দেখে আসলাম স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। তা দেবালয় ভট্টাচার্যের এই কাজটা তার প্রিভিয়াস কাজগুলোর মতো কেমন হয়েছে? যেমন তোমার ড্রাকুলা স্যার, ইন্দুবালা ভাতের হোটেল। প্রথম কথাই ভিডিওতে বলে রাখি, এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য না এই সিনেমাটা। আমি কাউকে এখানে ছোট করছি না। কেননা এখানে দেবালয় ভট্টাচার্যের যা চিন্তাভাবনা, তিনি যেভাবে সিনেমাটার অ্যাপ্রোচটা সবার সামনে রেখেছেন, এই সিনেমাটা বুঝতে গেলে একটুখানি বুদ্ধি খাটাতে হবে, একটু ব্রেনে একটু চাপ পড়বে। এটা একদম জেনুইন। আর তার জন্য কী হয়েছে, যার ফলে আমি যখন সিনেমা হলে গেলাম, লোক কিন্তু সেরকম নেই, একদমই কম। আর মানে হাতে গোনা কয়েকটা। কেননা পাল্প ফিকশনের ওপর এরকম একটা কাজ, আর দীপক চ্যাটার্জির মতো এরকম একটা চরিত্র, যারা পড়াশোনার মধ্যে আছেন বা যারা সাহিত্য চর্চা করেন, যারা বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন, যারা পড়ে এসেছেন এই দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটা, তাদের কাছে এই সিনেমাটা দেখার একটা আগ্রহ কিন্তু থাকবে। আর যাদের এই আগ্রহটা আছে, তারাই কিন্তু দেখলাম এই সিনেমা হলে গেছে। তা প্রথম থেকে বলি যে অনেকগুলো আমি পয়েন্ট ওয়াইজ করে জিনিসগুলো বলবো যে কেমন হলো সিনেমাটা। প্রথমত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, দেবালয় ভট্টাচার্য, হ্যাটস অফ। বাংলায় এরকম একটা বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনাশীল কাজ সত্যি দেখা যায়নি। পুরো সিনেমা জুড়ে তার যে এই যে ট্রিটমেন্টটা, সেটা ব্যাপক লেগেছে। দ্বিতীয়ত যেটাই বললাম পয়েন্টটা, যে যারা সাহিত্য চর্চা করে, যারা বইপ্রেমী মানুষ আছে, যারা গল্পের বই পড়তে ভালোবাসে, যারা যে কোনো নভেল পড়তে ভালোবাসে, তাদের কাছে এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত লাগবে। অন্যান্য সাধারণ দর্শক যার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে যায়নি, বা অনেকে এই সিনেমাটা নিয়ে কোনো রকম আলোচনা কিন্তু করেনি। কেননা এই সিনেমাটা সেই জোনেরই না যে এই সিনেমাটা নিয়ে সেরকম কিছু একটা চর্চা করবে, যা কয়েকজন মানুষ দেখবে, বা এই সিনেমাটাকে নিয়ে বলা উচিত হবে কি না, এরকম অনেকের মনে চিন্তাভাবনা থাকতে পারে। তৃতীয় যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এটা এমন একটা সিনেমা যে কখনো একটা আমি একটা বাক্যে এটা কখনো শেষ করতে পারবো না, যেটা দেখে কেমন লাগলো। কেননা এই সিনেমাটা দেখবার জন্য, আমি সত্যি কথা বলছি ভিডিওতে, যে আমাকেও 2-3 বার কিন্তু দেখতে হবে। কেননা যার দরুন কিন্তু আমি কালকে একা চলে গেছিলাম। আমি সাধারণত একাই যাই দেখতে। তা আমি একটা বন্ধুকে বলেছিলাম যে, "দেখবার জন্য যাবি?" না, এইসব সিনেমা কে দেখে?" বিষয়টা হচ্ছে এই, যে আমার রাত্রিবেলায় এসে সিনেমাটা নিয়ে একটু ভাবতে হলো। রাত্রিবেলায় বসে লেখালেখি করলাম যে কি হয়। কিন্তু সত্যি কথা বলতে এটা একবার দেখে কিন্তু বুঝে যাওয়ার সিনেমা একদমই নয়। মানে এটাকে যেভাবে এক্সপ্লেন করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। চতুর্থ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এই ছবির স্ক্রিপ্ট, এটাকে যেভাবে লেখা হয়েছে, একটা কাল্পনিক দিক, একটা বাস্তব দিক, সেটাকে বর্ণনা করছে যেভাবে, মানে রাইটিং এখানে দুর্দান্ত লেভেলের। আর সেটাকে খুব ডিটেলসে আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার কাছে অ্যাপ্রোচেবল হবে। পঞ্চমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখানে যে ডায়লগ রাইটিং, এখানে যে পোকিংগুলো করা হয়েছে, সেখানে কোনো সাহিত্যের ক্যারেক্টারকে হোক, ফেলুদা ব্যোমকেশকে হোক, বা কোনো রাজনৈতিক প্লটের ওপর যে পোকগুলো করা হয়েছে, সেইগুলো জাস্ট ফাটাফাটি। যখন আবির বলছে, দুর্দান্ত লাগছে সেগুলো। ষষ্ঠত যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটার ইন্টারমিশনের যে প্লটটা, আর হচ্ছে ক্লাইম্যাক্সের যে প্লটটা, ওইটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা আলাদাই। আমি সত্যি ভাবনা চিন্তা করতে পারিনি যে এরকম একটা হবে। আর যারা ছিলেন ওখানে, তারা রীতিমতো সিটি বাজাচ্ছে, হাততালি দিচ্ছে। আমি সিটি বাজাতে পারি না, আমি হাততালি দিয়েছি। সপ্তমত যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, এই ছবির মিউজিক। পুরো সিনেমা জুড়ে যখন এই গানগুলো আসছে, সাথে সাথে পুরো ভিজুয়ালসটাকে দেখানো হচ্ছে, সেটা এক কথায় দুর্দান্ত লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে ফুটিয়ে তুলেছে। আর দেখবেন প্রত্যেকটা চরিত্র ওয়াইজ যে সাউন্ড ডিজাইনটা এখানে দেখানো হচ্ছে, সেটা দেখতেও খুব ভাল লাগছে। একটা জায়গায় একটা রবীন্দ্রসঙ্গীত, আমার গানটা এখন মনে পড়ছে না, সেই গানটার সাথে পুরো চরিত্রটা কীভাবে সুন্দরভাবে যে বদলে গেল, সেটা দেখে দারুণ মজা লাগছে। অষ্টমত যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাইটিং। এখানে লাইটিংয়ের কাজ প্রথম থেকে শেষ অবধি যেভাবে আসছে, চরিত্রগুলো যেভাবে আসছে, একটা খলনায়কের চরিত্র আসছে, বা একটা এই দীপক চ্যাটার্জির মতো চরিত্র আসছে, তারপরে হচ্ছে এই যে স্বপন কুমারের চরিত্র আসছে, এছাড়া অন্যান্য চরিত্রগুলো যখন আসছে, এই যে লাইটিংগুলো দেখানো হচ্ছে না, কখন লাইটিংটাকে
মানে প্রেজেন্ট করা হবে সেটা দুর্দান্ত। দেবালয় এই বিষয়টাকে এত মানে ডিটেলসে দেখিয়েছে না, সেটা যখন আসছে সেটার মধ্যে একটা আলাদাই একটা ক্রেজ রয়েছে, সেটা ঘ্যামা লাগছে জাস্ট। নবম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে ক্যামেরার কাজ। ওফ, ক্যামেরার কাজ এক্সট্রা অর্ডিনারি। মানে ওয়াইড অ্যাঙ্গেল শট, এক্সট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট, তারপরে হচ্ছে ওই যে দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, ক্লোজ শট, মানে প্রত্যেকটা জায়গায় শটগুলো মানে দুর্দান্ত। ডিওপি অসাধারণ। দশম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ছবির এডিটিং। এডিটিং মারাত্মক হয়েছে, মারাত্মক। কেননা একটা সিকোয়েন্স থেকে দেখবেন, একটা সিকোয়েন্স থেকে যখন আরেকটা সিকোয়েন্স যখন জাম্প করছে সেটা দেখতে ঘ্যামা লাগছে, স্প্লিট স্ক্রিন হচ্ছে, মানে এক একটা কাট আসছে, সেটা দুর্দান্ত। আমি ভাবতেই পারিনি, কেননা ট্রেলারে বিষয়টা দেখে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছিল না। সিনেমা দেখে আমার এই চিন্তাভাবনাটাই পুরো বদলে গেল। আমি ভেবেছি যে এই সিনেমায় হয়তো সেই ট্রিটমেন্টটা কি রাখতে পারবে দেবালয় ভট্টাচার্য, কিন্তু আমি বলবো দেবালয় ভট্টাচার্য খুব দুর্দান্ত একটা সিনেমা বানিয়েছে। এরকম ধরনের সিনেমা যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই গিয়ে বাদামি হায়নার কবলে সিনেমাটা জাস্ট দেখে আসুন। আর নেগেটিভ পয়েন্ট ওইগুলো নিয়ে থাক, ওইগুলো নিয়ে আলোচনা করব না, বেশি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা এই ছিল আমার বাদামি হায়নার কবলে নিয়ে রিভিউ রিয়াকশান। তো তোমাদের কি মতামত, তোমরা যদি দেখে এসে থাকো তোমরা নিজেদের মতামত আমাকে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশন অল করে দিও। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।